ট্রাম্পের আলটিমেটাম, চীনকে বাদ দাও নইলে একা লড়ো। বাংলাদেশের সামনে এবার কঠিনতম সিদ্ধান্তের মুহূর্ত। ওয়াশিংটন থেকে ঢাকায় যে বার্তাটি এসে পৌঁছেছে সেটি পড়লে যে কারোর শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে যাবে। কোনো কূটনৈতিক ভাষায় মোড়কে মোড়া নয়, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বলার ধরনও নয়, একেবারে সোজা, একেবারে খাড়া। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঢাকার মসনদে বসে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছে বেইজিংকে সোজা না বলে দিন। চীনের ওই খেলনা অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না। যদি সত্যিকার অর্থেই সামরিক শক্তি চান তবে আমেরিকা বাংলাদেশকে এমন সব ভয়ঙ্কর এবং আপডেটেড মারণাস্ত্র দেবে যার নাম শুনলেই শত্রুপক্ষ পালানোর পথ খুঁজে পাবে না। খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার সাফ জানিয়ে দিয়েছে চীনের ঋণের ফাঁদ আর ড্রোন কূটনীতি থেকে ঢাকাকে এখনই বেরিয়ে আসতে হবে। আর এই বার্তাটি যখন আসছে তখন অন্যদিকে চট্টগ্রাম বন্দরে নিঃশব্দে ভিড়ছে চীনা ট্যাঙ্কবাহী জাহাজ। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির এই দাবা খেলায় বাংলাদেশ এখন আর পাশে বসে থাকা দর্শক নয়, বরং বোর্ডের একেবারে মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই গুটি যাকে নিয়ে টানাটানি চলছে দুই পরাশক্তি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন্স রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্যত বোমা ফাটিয়েছেন। তার বক্তব্য এতটাই স্পষ্ট যে তা কূটনৈতিক শিষ্টাচারের গণ্ডি ছাড়িয়ে প্রায় সামরিক হুঁশিয়ারির পর্যায়ে চলে গেছে। তিনি সরাসরি বলেছেন চীন বাংলাদেশকে যে সামরিক সরঞ্জাম দিচ্ছে তা যুক্তরাষ্ট্রের কাছে খেলনা। ট্রাম্প প্রশাসন চায় প্রধানমন্ত্রী তারেক রহমান যেন চীনকে সরাসরি না বলে দেন এবং পেন্টাগনের সঙ্গে হাত মেলান। এই এক বাক্যের মধ্যে লুকিয়ে আছে আগামী দশকের দক্ষিণ এশীয় ভূরাজনীতির পুরো নকশা। কিন্তু প্রশ্ন হলো, ওয়াশিংটন হঠাৎ এতটা উদ্গ্রীব হয়ে উঠল কেন? এর উত্তর খুঁজতে হলে একটি পেছনে তাকাতে হবে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের একচেটিয়া আধিপত্য নিয়ে হোয়াইট হাউসের ঘুম হারাম হয়েছে অনেক আগেই। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় চীনের সঙ্গে এমন কিছু প্রতিরক্ষা চুক্তি সই হয়েছিল যার রেশ এখনও কাটেনি। আর সেই চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে যেটা আমেরিকাকে ভেতরে ভেতরে জ্বালিয়ে দিচ্ছে সেটা হলো ড্রোন। শুধু ড্রোন কেনা নয়, ভারতের স্পর্শকাতর সীমান্ত সংলগ্ন এলাকায় বিশাল ড্রোন তৈরির কারখানা স্থাপনের ব্লুপ্রিন্ট তৈরি করেছে বেইজিং। বিষয়টি কেবল কারখানার মধ্যেই সীমাবদ্ধ নেই। আকাশসীমায় আধিপত্য বিস্তারের জন্য পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়েও ইসলামাবাদের সঙ্গে ঢাকার আলোচনা অনেক দূর গড়িয়েছে। পেন্টাগন মনে করে এই প্রজেক্টগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ কার্যত চীনের একটি সামরিক ঘাঁটিতে পরিণত হবে। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্পের সরকার রেডলাইন টেনে দিয়েছে। তারা পরিষ্কার বার্তা পাঠিয়েছে দক্ষিণ এশিয়ায় চীনের এই ক্রমবর্ধমান দাপট কোনোভাবেই মেনে নেবে না যুক্তরাষ্ট্র। এটা শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে পেন্টাগনের গভীর কৌশলগত হিসাব নিকাশ। বাংলাদেশ যদি একবার পুরোপুরি চীনা সামরিক প্রযুক্তির ইকোসিস্টেমে ঢুকে যায় তাহলে হার্ডওয়্যার আর সফটওয়্যারের যে অমিল তৈরি হবে তাতে ভবিষ্যতে চাইলেও ঢাকা ওয়াশিংটনের সঙ্গে বড় করে সামরিক জোটে যেতে পারবে না। তবে ট্রাম্প প্রশাসন এটাও বোঝে বর্তমান বাংলাদেশকে কেবল ধমক দিয়ে বাগে আনা সম্ভব না। তাই কৌশলী চালে এবার লোভনীয় প্রস্তাবের ঝুলি খুলে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন রাষ্ট্রদূতের দাবি অনুযায়ী চীন বাংলাদেশকে যেসব সামরিক হার্ডওয়্যার সরবরাহ করে তা গুণগত মানের দিক দিয়ে অত্যন্ত নিম্নমানের এবং দীর্ঘমেয়াদী ঝুঁকিপূর্ণ। এর পরিবর্তে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে আমেরিকা তাদের ভান্ডারের সবচেয়ে লেটেস্ট এবং ধ্বংসাত্মক প্রযুক্তি দিতে চায়। যদিও ঠিক কোন কোন অস্ত্র দেওয়ার প্রস্তাব এসেছে তা এখনও গোপন রাখা হয়েছে। তবে F-17 ফাইটার জেট কিংবা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের মতো গেম চেঞ্জার অস্ত্রগুলোই এখন আলোচনার টেবিলে রয়েছে বলে জানা যাচ্ছে। শুধু অস্ত্র নয়, আমেরিকার এই প্রস্তাবের পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক সমীকরণও। ব্রেস্ট ক্রিস্টেনেলস জানিয়েছেন শত শত আমেরিকান কোম্পানি বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগের জন্য মুখিয়ে আছে, কিন্তু এই টাকার সিন্ধুক খোলার চাবিকাঠি একটাই। বর্তমান সরকারকে হতে হবে বিনিয়োগ বান্ধব এবং অবশ্যই চীনের সামরিক বলয় থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। অর্থাৎ ওয়াশিংটন এক হাতে মারণাস্ত্র আর আরেক হাতে ডলারের বান্ডেল ধরিয়ে দিতে চাইছে, তবে শর্ত একটাই, চীনকে ছাড়তে হবে। এদিকে ট্রাম্প প্রশাসন আরেকটা জায়গায়ও চাপ দিচ্ছে। তারা চাইছে ঢাকা ও দিল্লির মধ্যকার বরফ দ্রুত গলে যাক। শেখ হাসিনার পতনের পর ঢাকায় ভারতের প্রভাব এখন শূন্যের কোঠায়। ভিসা জটিলতা থেকে ক্রিকেটার মাঠ পর্যন্ত সবখানেই এখন চরম বৈরিতা। দুই প্রতিবেশীর এই শত্রুতা চীনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে, যা আমেরিকা যে কোনো মূল্যে বন্ধ করতে চায়। কারণ ভারত বাংলাদেশের সম্পর্কে যত ফাটল বাড়বে ততই বেইজিং সেই ফাঁকে নিজের পা রাখবে, আর ওয়াশিংটন সেটা হতে দিতে রাজি নয়। কিন্তু এখানেই গল্পটা সবচেয়ে চমকপ্রদ মোড় নেয়।
আমেরিকা যখন কথার ফুলঝুরি ছড়াচ্ছে, প্রলোভনের জাল বিছাচ্ছে, তখন চীন নিঃশব্দে কাজ করে যাচ্ছে। ওয়াশিংটনের রক্তচক্ষুকে সম্পূর্ণ উপেক্ষা করে চট্টগ্রাম বন্দর এসে পৌঁছেছে চীন থেকে কেনা VT-5 লাইট ট্যাঙ্কের একেবারে নতুন একটি ব্যাচ। গেল 16 ফেব্রুয়ারি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ট্যাঙ্কগুলো খালাস করা হয়েছে। ডক্টর ইউনূসের চীন সফরের সময় স্বাক্ষরিত চুক্তির মাত্র 1.5 বছরের মাথায় এই ডেলিভারি নিশ্চিত করেছে বেইজিং, যা সামরিক বাণিজ্যের ইতিহাসে অনেকটাই বিরল। সাধারণত এই ধরনের ডেলিভারিতে বছরের পর বছর লেগে যায়, কিন্তু চীন যেন ইচ্ছাকৃতভাবেই দেখিয়ে দিতে চেয়েছে তারা কথা রাখতে জানে। ইতিহাসটা আরেকটু খোলাসা করা দরকার। বাংলাদেশ সেনাবাহিনী 2019 সালে প্রথম 44টি VT-5 ট্যাঙ্ক ক্রয় করেছিল। মাঝ পর্যায়ে এর পারফরমেন্স দেখে 2024 সালের শেষ দিকে আরও 44টি ট্যাঙ্কের অর্ডার দেওয়া হয়। নতুন এই চালান যুক্ত হওয়ার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে এখন মোট 88টি VT-5 ট্যাঙ্ক যুক্ত হলো, যা দুটি পূর্ণাঙ্গ রেজিমেন্ট গঠনের জন্য যথেষ্ট। এই সংখ্যাটা ছোট মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের ভূপ্রকৃতির কথা মাথায় রাখলে এটা বিশাল একটা শক্তি। আর এখানেই বিশ্লেষকরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমেরিকা এত আধুনিক অস্ত্র দেওয়ার কথা বলার পরেও বাংলাদেশ চীনা ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্রের দিকে ঝুঁকতে পারে। আর এর কারণ আছে বাংলাদেশের ভূপ্রকৃতির গভীরে। বাংলাদেশের মাটি মূলত পলি ও কাদা দিয়ে গঠিত, যা বিশ্বের অধিকাংশ ভারী ট্যাঙ্কের জন্য মরণ ফাঁদ। আলেকজান্ডার দ্য গ্রেটও এদেশের নদীমাতৃক রূপ দেখে পিছু হটতে বাধ্য হয়েছিলেন। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার F-16 রাইফেলস সেখানকার কাঁদাযুক্ত ট্রপিক্যাল আবহাওয়ায় জ্যাম হয়ে যেত, অথচ সাধারণ অস্ত্রগুলো সেখানে ভালো পারফর্ম করত। ঠিক একইভাবে বাংলাদেশের নরম মাটিতে আমেরিকার ভারী আব্রামস ট্যাঙ্কের চেয়ে চীনের হালকা VT-5 অনেক বেশি কার্যকর। VT-5 ট্যাঙ্কের বিশেষত্ব হলো এর গতি এবং ধ্বংস ক্ষমতার নিখুঁত সমন্বয়। এটি ওজনে হালকা হওয়ায় কাদামাটি, কাঁচা রাস্তা কিংবা হাওর অঞ্চলেও ঝড়ের গতিতে চলতে পারে। এমনকি কক্সবাজার, সিলেট, ময়মনসিংহ বা পঞ্চগড়ের মতো পাহাড়ি ও টিলাযুক্ত এলাকাতেও এটি সাবলীলভাবে অপারেশন চালাতে সক্ষম। ভারী ট্যাঙ্ক যেখানে উঠতে পারে না, VT-5 সেখানে অনায়াসে পজিশন নিয়ে শত্রুর উপর আঘাত হানতে পারবে। প্রযুক্তিগত দিক দিয়েও দক্ষিণ এশিয়ায় এই ট্যাঙ্কটি গেম চেঞ্জার। এতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে কমান্ডারের জন্য ইন্টিগ্রেটেড পেরিফেসিয়াল সাইট গ্লাস। এর সঙ্গে রয়েছে অত্যাধুনিক থার্মাল ইমেজিং এবং লেজার রেঞ্জ ফাইন্ডার। এর অর্থ হলো ঘুটঘুটে অন্ধকার রাতেও শত্রুপক্ষের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করে সেখানে গোলাবর্ষণ করা সম্ভব। এই ফায়ার কন্ট্রোল সিস্টেমটি সম্পূর্ণ ডিজিটাল, যা চলন্ত অবস্থাতেও স্থির লক্ষ্যে আঘাত হানতে পারে। তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো এর C4 ISR সিস্টেম। আধুনিক যুদ্ধের ময়দানে তথ্য আদান প্রদান বা কমিউনিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সিস্টেমের মাধ্যমে ট্যাঙ্কের ক্রু রিয়েল টাইমে হেডকোয়ার্টার এবং অন্যান্য ইউনিটের সঙ্গে তথ্য শেয়ার করতে পারে, যা যুদ্ধের ময়দানে কমান্ডিং ব্যবস্থাকে করেছে অত্যন্ত দ্রুত ও কার্যকর। এই একটি ফিচারই VT-5কে শুধু একটি ট্যাঙ্ক থেকে একটি নেটওয়ার্ক ওয়ারফেয়ার প্ল্যাটফর্মে রূপান্তরিত করেছে। চীনের এই নতুন ডেলিভারি নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ক্ষুব্ধ করেছে। তারা জানে বাংলাদেশ যদি একবার পুরোপুরি চীনা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে ভবিষ্যতে চাইলেও ঢাকা ওয়াশিংটনের সঙ্গে বড় কোনো সামরিক জোটে যেতে পারবে না। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের অমিল দেখা দেবে। তাই আমেরিকা চাইছে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন দ্রুত সিদ্ধান্ত নেন। তারা শুধু অস্ত্র নয়, প্রযুক্তির হাত বদল এবং সার্বভৌমত্বের নিশ্চয়তা দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন কঠিন এক পরীক্ষা। একদিকে বেইজিংয়ের কৌশলগত অংশীদারিত্বের হাতছানি, বেইজিংয়ের পরীক্ষিত এবং ভৌগোলিকভাবে সামঞ্জস্যপূর্ণ অস্ত্র, অন্যদিকে ওয়াশিংটনের অত্যাধুনিক মারণাস্ত্র ও বিশাল বিনিয়োগের প্রস্তাব, আমেরিকার বিশ্বসেরা প্রযুক্তি এবং রাজনৈতিক সমর্থন। বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা, আর দুটোই সমান ঝুঁকিপূর্ণ, সমান লোভনীয়। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন পথে হাঁটবেন তার উপর নির্ভর করছে দক্ষিণ এশিয়ার আগামী দিনের ভবিষ্যৎ। তবে ওয়াশিংটন যে আর অপেক্ষা করতে রাজি নয় তা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তাদের সাফ কথা, আমাদের সাথে হাত মেলাও, নয়তো চীনের বলে থেকে একা লড়তে শেখো। স্নায়ুযুদ্ধের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ এখন আর দর্শক নয়, বাংলাদেশ এখন মূল খেলোয়াড়।